নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। এখন আমি কিন্তু কলকাতায় নেই, আমি রয়েছি মহারাষ্ট্রের পুনে থেকে ৪৫ কিলোমিটার দূরে কোলবান বলে একটি জায়গায়, এবং সেখানে একটি আশ্রম রয়েছে, চিন্ময়া বিভূতি চিন্ময়া আশ্রম বলে পরিচিত। সেখানে রয়েছি। আমাদের কাজ করতে গিয়ে আমাদের প্রচুর স্ট্রেস হয়, নানান রকমের চিন্তা ভাবনা ঝামেলা সব তো থাকেই। একটু স্ট্রেসটা রিলিফ করতেছি, দম নিতে এসেছি, কারণ আগামী ৬ মাস দম নেওয়ার সময় থাকবে না, তাই একটু শান্তির খোঁজে এসেছি। কিন্তু খবর তো থেমে থাকে না। একটা কথা আছে জানেন তো, অন্তমস্তি প্রারম্ভম, শেষটাই যেন শুরু, এবং তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়ে গেছে। দেখুন, কয়েক মাস আগে অবধি তৃণমূল কংগ্রেসকে অপ্রতিরোধ্য মনে হচ্ছিল, খাতায় কলমে তৃণমূল কংগ্রেস অপ্রতিরোধ্য ছিল। এখন আপনারা দেখছেন পরপর দু এক দিনের মধ্যেই এমন বেশ কয়েকটা ঘটনা ঘটে গেছে, যার ফলে মনে হচ্ছে গোটা সিস্টেমটা না নড়ে চড়ে গেছে। তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গা থেকে শক্তি পাচ্ছিল, সেই সব জায়গাগুলো নড়তে শুরু করে দিয়েছে, নড়ে গেছে একদম। কার্যত তৃণমূল কংগ্রেস ভিতর ভিতর দুর্বল হয়ে গেছে, যার জন্য তৃণমূল কংগ্রেস নানান রকম ছল কৌশল করছে। কিন্তু এই ধর্মযুদ্ধে আর কোনো ছল কৌশল চলবে না। একটা সময় পর সত্য প্রতিষ্ঠা হবেই, এবং সেই সত্য প্রতিষ্ঠা হওয়ার সময়টা কিন্তু চলে এসেছে। বেশ বনিতা করব না, সরাসরি বলবো কয়েকটা ঘটনা। একটা ঘটনা তো আপনারা দেখেই নিয়েছেন সমস্ত সংবাদ মাধ্যমে, তাই সেটা ছোট করে বলবো, বাদবাকিগুলো বিশ্লেষণ করছি। ছোটটাই প্রথমে বলি, সেটা হচ্ছে আপনারা দেখেছেন কলকাতা হাইকোর্টের ক্লাব নির্বাচনে কারা কারা হারলেন। সব আনকোরা বিজেপির লোকেরা জিতল। 10টা সিট ছিল, 10টা আসনের মধ্যে 7খানা আসন ভারতীয় জনতা পার্টি সমর্থিত প্রার্থীরা জিতেছেন। কারা কারা হারলেন? চন্দ্রিমা ভট্টাচার্য এবং আরেকজন মন্ত্রী আছেন মলয় ঘটক, ডাক পাচ্ছেন মাঝে মধ্যেই দুর্নীতির মামলায়। সেই ব্যক্তি, তারা হেরেছেন। তৃণমূল কংগ্রেসের হেভিওয়েট নেতারা হারতে শুরু করেছেন। মনে পড়ছে আপনাদের 2006, 7, 8-এর কথা, যারা সেই সময়টা দেখেছেন? যে কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সেই সময় উত্থান হচ্ছিল, বামেদের ভরাডুবি হচ্ছিল, তৃণমূলের সৌজন্যে কংগ্রেসও জিতে যাচ্ছিল নানান জায়গায়। সেটাই এখন উল্টে গেছে। 14-15 বছর পর একেবারে সেটা উল্টে যাচ্ছে। ঠিক একটা আমরা ঐতিহাসিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছি, এবং তৃণমূল কংগ্রেস যেখান থেকে সবচেয়ে বেশি শক্তি পেত, সুপ্রিম কোর্ট, বারংবার বলতে হচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের যে ফয়সলা দেওয়া বা রায় দেওয়ার যে সিস্টেমটা রয়েছে, তাতে সরকার, যেহেতু সমস্ত সরকারকেই কোর্ট মনে করে যে তারা অপ্রেস করতে পারে, সরকারের হাতে যেহেতু ক্ষমতা আছে, তাই তারা বিরোধী দলকে, সাধারণ জনগণকে অপ্রেস করতে পারবে। ঠিক এ রাজ্যে যেমনটা তৃণমূল কংগ্রেস করে। কেন্দ্রের ক্ষেত্রে কেন্দ্র সরকারের বিরুদ্ধেও সুপ্রিম কোর্টের এমনই মনোভাব থাকে। তো সেই জায়গায় তার জন্যই ন্যায় বিচার অনেকটা সম্ভব হয় অনেক সময়, যেহেতু সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এইগুলো আমাদের শেষ আশা ভরসার জায়গা, এই দুটো জায়গা। তো সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস থাপ্পড় খেতে শুরু করে দিয়েছে। সুপ্রিম কোর্টে তৃণমূল কংগ্রেস এর আগে এমন ভাব দেখাতো যে কেন্দ্র সরকার মানে বিজেপির বিরুদ্ধে যেহেতু তারা কথা বলছে, তাই তারা গণতন্ত্র রক্ষার একটা অংশ, তারা গণতন্ত্র রক্ষা করতে চাইছে, এমন ভাব তারা নিত। কিন্তু সুপ্রিম কোর্ট ধীরে ধীরে, যখন আজ থেকে বছরখানেক আগে থেকে যখন ফাইলগুলো ধীরে ধীরে হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে পৌঁছতে শুরু করলো, সুপ্রিম কোর্টও ধীরে ধীরে বুঝতে শুরু করলো, আরে এ তো গণতন্ত্রের কেস নয়, এ তো পুরো একদম একেবারে এই নোটের অঙ্কের ব্যাপার। দেখা যাচ্ছে দুর্নীতি প্রমাণ হচ্ছে পরপর বিভিন্ন মামলায়। তেমনই সুপ্রিম কোর্ট আবার একটা কেসে একদম ভালো করে বকুনি ঝুঁকুনি দিয়ে দিয়েছে, এবং এর প্রভাব পড়বে। সরাসরি তৃণমূল কংগ্রেসকে বকুনি দেয়নি, মামলাকারীদের বকুনি দিয়েছে, কিন্তু এর প্রভাব পড়বে তৃণমূল কংগ্রেসের। এসআইআর হচ্ছে না, এই সময় রোহিঙ্গারা, বাংলাদেশিরা পিলপিল করে পালাচ্ছে, অনুপ্রবেশকারী বাংলাদেশিরা, শরণার্থীদের তো ভয় নেই। তো এই রোহিঙ্গাদের প্রথমে এরা অবৈধ পথে ভারতে ঢুকলো, ভারতে এরা নিজেদের অস্তিত্ব প্রমাণ করলো প্রথমে তৃণমূল কংগ্রেসের সৌজন্যে, বিভিন্ন রাজনৈতিক দলের সৌজন্যে তারা দেখালো বিভিন্ন জায়গায়, দেখো আমরা আছি, দেখো আমরা বাড়ছি মামি। বিভিন্ন জায়গায় রোহিঙ্গা বস্তি তৈরি হতে শুরু করলো, এবং এখন তারা বিভিন্ন জায়গায়, আপনারা দেখেছেন যে বাংলাদেশি বস্তিতে আমাদের ভারতীয় সাংবাদিকরা, বাঙালি সাংবাদিকরা যখন যাচ্ছে, তখন তাদেরকে রেড়ে করে তেড়ে আসছে তৃণমূল কংগ্রেসের এবং ওই
রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশকারী কলোনির লোকেরা তৃণমূল কংগ্রেসকে সঙ্গে নিয়ে রেড়ে করে আসছে। TV9 সাংবাদিক তারা খেয়েছেন, বাংলা হান্টের সাংবাদিক তারা খেয়েছেন, আমাদের সাংবাদিক তারা খেয়েছে, NB16 সাংবাদিক তারা খেয়েছে। এছাড়া আরও বহু সংস্থা রয়েছে যাদের নাম হয়তো আমরা নিতে পারলাম না। যে সমস্ত সাহসী সাংবাদিকরা গিয়েছিলেন তারা সেখানে তারা খেয়েছেন। মামলাটা গেছে সুপ্রিম কোর্টে। এই তাড়া করার মামলা নয়, রোহিঙ্গারা নিজেদের অধিকার চাইছিলেন এমন একটি মামলা সুপ্রিম কোর্টে গিয়েছে। সুপ্রিম কোর্টে তো যা খুশি মামলা করা যায়, তো সেরকম মামলা যখন গিয়েছে সুপ্রিম কোর্ট, তো দেখছে আরে বাবা এ তো বিশাল ব্যাপার, রোহিঙ্গারা হঠাৎ করে চলে আসছে এখানে। এবং রোহিঙ্গাদের হয়ে যাদের ভারতবর্ষে শরণার্থী হিসেবে ইউনাইটেড নেশনসের যে নিয়ম কানুন আছে সেখানে কয়েকজন শরণার্থী ছিলেন, বাদবাকি তো সবাই অবৈধ অনুপ্রবেশকারী। শরণার্থী হতে গেলে আপনাকে এদেশে এসে বা যে কোনো দেশে গেলে সেখানকার প্রশাসনকে জানাতে হয় যে আমি এই কারণে শরণ নিয়েছি, এই কারণে আশ্রয় নিয়েছি। এবং আশ্রয়েরও বিভিন্ন রকম ক্যাটাগরি হয়, কেউ রাজনৈতিক আশ্রয় হয়, কেউ বিভিন্নভাবে যারা ওখানে আপদে বিপদে পড়ে এখানে এসেছেন সেই ধরনের শরণার্থী হয়। তো এক্ষেত্রে তো সেসব হয়নি, বেশিরভাগই লুকিয়ে এসছেন, পলিটিক্যাল আশ্রয় নিয়েছেন। কেউ যারা কাশ্মীরে গেছেন, কাশ্মীরের বিভিন্ন ন্যাশনাল কনফারেন্স সহ বিভিন্ন মেহবুবা মুফতির দলে আশ্রয় নিয়েছেন, তাদের ভোটার হয়ে গেছেন। শরণার্থী মানে তো শরণ নেবেন, আপনি দেশের বাসিন্দা হওয়ার চেষ্টা করবেন না। তো এক্ষেত্রে গোটা বিষয়টা সুপ্রিম কোর্ট দেখেছে এবং সুপ্রিম কোর্টে বিচারপতি সূর্যকান্তের কাছে মামলাটি ছিল। তিনি স্পষ্টভাবে একেবারে কষিয়ে বলেছেন যে আপনারা কি চান, মানে মামলাকারী যারা রোহিঙ্গাদের হয়ে মামলা লড়ছিলেন তাদেরকে বললেন যে আপনারা কি চান, আপনারা চান যে রেড কার্পেট বিছিয়ে আপনাদেরকে স্বাগত জানাবো, আপনারা অবৈধভাবে ভারতে ঢুকেছেন, আপনার মানে আপনাদের মক্কেলরা, এবং এখন তারা অধিকার চাইছেন। এটা হতে পারে না, ভারত কোনো ধর্মশালা নয়। বারংবার আমরা এই কথা বলার চেষ্টা করছি যে দেখুন, ভারত সত্যি কোনো ধর্মশালা নয়, এভাবে চলতে পারে না। কারণ এটা দেশ, দেশের সিকিউরিটির প্রশ্ন আছে, একটা মেজর কোয়েশ্চেন রয়েছে সিকিউরিটির ক্ষেত্রে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। এবং এই সিকিউরিটির কথা যখন বলছি এবং যখন SIR প্রসেস চলছে, তখন কিন্তু একটা বড় প্রশ্ন আসছে, SIR এর হচ্ছেটা কি? SIR এ ভয়ানক গলদ রয়েছে এবং তৃণমূল কংগ্রেস শাসক দল এই গলদটা তৈরি করছে ইচ্ছাকৃতভাবে, এমনটা বারংবার অভিযোগ উঠছে। এবং স্পষ্টভাবে তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন সবকটা ফর্ম ফিল আপ করতে হবে। এখন দেখা যাচ্ছে সত্যি বহু জায়গায় সবকটা ফর্ম ফিল আপ হয়ে গেছে। রাজ্যের 2208টি বুথে সবকটা ফর্ম ফিল আপ হয়ে গেছে। এই বুথগুলোতে কেউ মারা যায়নি, কেউ শিফটেড হয়নি, কারও ডাবল এন্ট্রি নেই, কারও মাল্টিপল এন্ট্রি নেই। 2208টা বুথ, দক্ষিণ 24 পরগনা, বাইপুর জেলা শীর্ষে। ইঙ্গিত পাচ্ছেন? কিছু কি বুঝতে পারছেন? আর কারা রয়েছে? এরপর রয়েছে পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, নদিয়া, বাঁকুড়া ও হাওড়া। এসব জায়গায় যে সমস্ত বুথের হিসেব আমাদের এসেছে, যেমন দক্ষিণ 24 পরগনা শীর্ষে রয়েছে 760, 760খানা বুথে সব নেই, কেউ মারা যায়নি, কেউ এদিক ওদিক হয়নি, কারো ডাবল এন্ট্রি নেই, ভুয়ো এন্ট্রি নেই। ব্যাস কমিশনের নজরে চলে এসছে। পুরুলিয়ায় 228খানা বুথ রয়েছে, মুর্শিদাবাদে 226খানা এমন বুথ রয়েছে, মালদায় 216টা রয়েছে, নদিয়াতে 110টা রয়েছে, বাঁকুড়া হাওড়াতেও রয়েছে। কমিশনের নজরে এসেছে, কমিশন বুঝতে পেরেছে ডাল তো পুরাই কালা হ্যায়, মানে গড়বড় নেই, পুরোটাই গড়বড়। কমিশন রিপোর্ট চেয়েছে, রিপোর্টে কি আসে সেদিকে আমাদের নজর থাকবে। বিহার, যেখানে বাংলার মতন অনুপ্রবেশের সমস্যা নেই, বিহারে বিহারি ছাড়া অন্যরা থাকা ওখানে দায়। আমরা ছিলাম ওখানে, আমি বিহারের 3য় প্রজন্ম। আমার ঠাকুরদা যখন দেশভাগে হয় সেই দেশভাগের সময় এপারে এসেছিলেন। আমার ভিডিওতে বারংবার আপনাদেরকে সে কথা বলেছিলাম। আমার ঠাকুরদা গোপালগঞ্জের লোক ছিলেন, ছোট্টবেলায়, একেবারে ছোট্টবেলায় বাবা মা মারা যাওয়ার পর দেশভাগের সময় এপারে এসেছিলেন। আমার বাবা এই মাটিতে জন্মেছেন, বিহারের মাটিতে। আমি জন্মেছি বিহারের সমস্তিপুরে। তো আমরা জানি বিহারের কৃষ্টি সংস্কৃতি, ওখানে বিহারি ছাড়া অন্যদের থাকা দায়, কিন্তু তারপরেও সেখানে 50 লক্ষের বেশি মানুষের নাম কাটা গেছে, তারা ভুয়ো ছিলেন। আর বাংলায় যেখানে সবাই আসছে থাকছে, যেটা কার্যত ধর্মশালা হয়ে গেছে, কলকাতা বাঙালিদের হাত থেকে বেরিয়ে গেছে, সেখানে অনুপ্রবেশকারীদের
রমরমা রয়েছে গুলশান কলোনির মতন জায়গায়, ধর্মতলার মতন জায়গায় অর্থনৈতিকভাবে বাঙালিরা পিছিয়ে পড়েছে। শিয়ালদা, ধর্মতলা, কলকাতার প্রাণ কেন্দ্রগুলোতে বাঙালিরা ব্যবসা করতে পারছে না। সেখানে উর্দুভাষীরা সেখানে জায়গা করে নিয়েছে, একটা ইকোসিস্টেম গড়ে তুলেছে, অর্থনীতি বাঙালিদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। একটা যে কোনো মানুষের জন্য এটা একটা মানে ওয়েলকামিং জোন হয়ে গেছে। তো সেই জায়গায় তো আরও বেশি সন্দেহ হওয়ার কথা এই মাটিতে। আমরা তো এক্সপেক্ট করছিলাম যে 1 কোটি 1.5 কোটি হবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা বারবার বলছিলেন, সুকান্ত মজুমদাররা বলেছেন, বিজেপির অন্যান্য নেতারা বলেছেন, বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন যে তারা এক্সপেক্ট করছেন বিহার থেকে বেশি এখানে নাম্বার বাদ যাবে। কিন্তু এখনও মৌখিকভাবে যা শুনতে পাচ্ছি 23 থেকে 33 লাখের মধ্যে সেই অঙ্কটা এখন অবধি ঘোরাফেরা করছে। যদিও এটা প্রাথমিক অঙ্ক, সে এই যে ফর্মগুলো এসেছে তার মধ্যে এই অঙ্কটা বেরিয়েছে এবং ফর্মের মধ্যে অনেক গলদ বেরোবে, সেখান থেকে সংখ্যাটা বাড়বে। তো এই সংখ্যাটা যখন বাড়বে, বিজেপি থেকে তৃণমূলের ফারাকটা হচ্ছে সামওয়্যার, আমি আবারও বলছি 40 থেকে 80-র মধ্যে, কখনো 40 কখনো 80, এরকম ফারাকটা রয়েছে। এবার তৃণমূল কত জল মেশায় তার উপরে নির্ভর করছে। তো আমি এই ফারাকটা বলছি জল মেশানোর পরের ফারাক। জল যদি না মেশায় তাহলে হয়তো ফারাক নাও থাকতে পারে, কিন্তু বাস্তব পরিস্থিতিতে দাঁড়িয়ে তো লড়াইটা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে ভুয়ো ভোটাররা বাদ না গেলে এই সরকারের পরিবর্তন সম্ভব নয়, এবং সেই চেষ্টাই করছে নির্বাচন কমিশন, যাতে ফেয়ার ইলেকশন হয়। তাদের এটা দায়িত্ব রয়েছে যাতে ফেয়ার ইলেকশন হয়, এবং সেই ফেয়ার ইলেকশনের জন্য তারা চেষ্টা করছে। সেই চেষ্টা এখন কতদূর যায় সেদিকে আমাদের নজর থাকবে। কিন্তু কলকাতার হাইকোর্টের যে, আবারও বলছি ভিডিওটা শেষ করার আগে, যে ঘটনাটা ঘটলো তাতে আমাদের স্পষ্টভাবে ইঙ্গিত পাচ্ছি যে আন্তমাস্তি প্রারম্ভম, এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে রিক্রুটমেন্ট হয়েছে সেই রিক্রুটমেন্টেও ব্যাপক গড়বড় ধরা পড়েছে। পুলিশ খোদ তদন্ত করছে, পুলিশের পরীক্ষা হচ্ছে রিক্রুটমেন্টের, এবং সেখানে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। বর্ধমান, মালদা, নদিয়া, মুর্শিদাবাদ থেকে 10 জনকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিশ। বুঝতে পারছেন, এটা একটা বড় ইস্যু হতে চলেছে আগামী নির্বাচনে। এ রাজ্যে যে কোনো পরীক্ষা হয় প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। আগে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠত, তারপর আমরা দেখলাম এসএসসির প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠছে, ওএমআর শিটে গন্ডগোল হচ্ছে এই অভিযোগ উঠছে, পাশাপাশি বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা যা হচ্ছে সবেতেই গন্ডগোল, এমনটাই বারংবার অভিযোগ উঠছে। পশ্চিমবঙ্গে দুর্নীতিটাই যেন নিউ নর্মাল হয়ে গেছে। পশ্চিমবঙ্গে দুর্নীতি ছাড়া কোনো কিছু সম্ভবই নয় এমন মনে হচ্ছে। এই পরিস্থিতির আমরা বদল চাই, আমরা এই পরিস্থিতির বদল চাই। আর একমাত্র সরকার পরিবর্তন ছাড়া এই পরিস্থিতির বদল হবে না, কারণ দুর্নীতি এই সরকারের প্রশাসনের এবং সরকারের যে তন্ত্র রয়েছে, সরকারের যে মেকানিজম রয়েছে, সরকার যে পার্টি থেকে বিলং করে তৃণমূল কংগ্রেস, তাদের কর্মীদের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে একেবারে। আপনারা যদি গ্র্যাজুয়েশনে ভর্তি হতে চান, সেখানেও দেখবেন প্রসপেক্টাস, আগে কেলেঙ্কারি হতো, প্রসপেক্টাসই তুলে নিত। ভর্তির সময় হাজার হাজার টাকা ঘুষ চাওয়া হতো। তৃণমূল ছাত্র পরিষদের আমার প্রিয় ভাইয়েরা ঘুষ নিতেন, নিজের চোখে দেখা। 2011 সালের পরের সময়টা, আমরা সেই সময় কলেজে যাতায়াত ছিল, দীর্ঘদিন কলেজ পাস আউটের পরেও আমরা যেতাম অ্যালামনি হিসেবে, আমরা ডাক পেতাম, দেখতাম কিভাবে তারা তোলামূল তোলে। তো এই পরিস্থিতির বদল না হলে বাংলা সত্যি, আজকে এই যে মহারাষ্ট্রে আমি এসেছি, মহারাষ্ট্রে আমাকে শুনতে হচ্ছে তোমার বাংলা এমন কেন, বাংলায় মানুষ এত মারা যায় কেন, বাংলায় এরকম দুর্নীতি হচ্ছে কেন, আমাকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। আমি কি উত্তর দেব? আমি যখন পশ্চিমবঙ্গের বাইরে এসেছি, আমি রাজ্যকে রিপ্রেজেন্ট করছি। এখানে যেখানে এসছি সেটা হচ্ছে প্রায় 100 জন ডিজিটাল মাধ্যমের যারা সাংবাদিক আছেন, ডিজিটাল মিডিয়ার যারা ইনফ্লুয়েন্সার আছেন, কন্টেন্ট ক্রিয়েটার আছেন, বিভিন্ন ধারা সোশ্যাল মিডিয়ায় যারা প্রভাব রেখেছেন, দেশের সেরা 100 জনকে এখানে বাছাই করা হয়েছে। এরা র্যান্ডামলি আমাকেও বেছেছেন, তাদের পত্রিকায় আমাকে স্থান দিয়েছেন। স্মার্ট বলে একটি সংস্থা রয়েছে, তারা সারা ভারতবর্ষের ডিজিটাল মিডিয়াগুলোর সঙ্গে কোলাবোরেট করছে, এবং তারা চিন্ময় আশ্রমে আমাদের জন্য সম্মাননা জ্ঞাপন করেছে, এখানে এনেছে। আমাদের 2 দিনের কোর্স রয়েছে, যে কিভাবে আরও ভালোভাবে কাজ করতে হয়, কিভাবে আমরা লিগালি বিভিন্ন জায়গা থেকে ফান্ড পেতে পারি, সরকার কোথা থেকে আমাদের ডিজিটাল মিডিয়াকে কিভাবে হেল্প করছে সেগুলো এক্সপ্লোর করতে পারি। অনেক কিছু আমারই জানা ছিল না, সেগুলো জানছি, বুঝছি। তো এই 100 জনের মধ্যে তো আমরা বাংলা থেকে 10-12 জন আছি, বাকি 90 জন প্রায় অন্য রাজ্য থেকে রয়েছেন। তারা
যেই শুনছেন বাংলা থেকে এসছি আমরা রিপ্রেজেন্ট করছেন, এবং যেহেতু আমি ইংলিশ এবং হিন্দি দুটোই বলতে পারি, তো আমাকে সবাই এগিয়ে দিচ্ছে যে আমি কথা বলবো, এবং সেখানে দাঁড়িয়ে আমাকে উত্তর দিতে পারছে, আমি কি উত্তর দেব? এবং প্রত্যেকের এই অবস্থা হচ্ছে। আমি যখন ট্রেনে আসছিলাম আমি দেখছিলাম আমার আশেপাশে গিজগিজ করছে বাংলা থেকে, বেশিরভাগই তারা মুসলিম। তাদেরকে জিজ্ঞেস করলাম, ভাই তুমি রাজ্য ছাড়ছো কেন? তো তারা পাল্টা বললো, আপনি রাজ্য ছাড়ছেন কেন? আমি বললাম, আমি রাজ্য ছাড়ছি না, আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি, মনে করো ঘুরতে যাচ্ছি। তো তোমরা তো দেখে মনে হচ্ছে কাজ করতে যাচ্ছ। বলছো, হ্যাঁ আমরা কাজ করতে যাচ্ছি। কোথায় আসছে? মহারাষ্ট্রে আসছে, কেউ কেউ গুজরাটে যাচ্ছে। তো বললাম, এই বিজেপি শাসিত রাজ্যে তোমরা যাচ্ছ কেন? বলছে ওখানে অর্থনীতি ভালো, ওখানে টাকা আছে তাই। বললাম, বাংলায় কেন নেই? বলে বাংলাতে অপরচুনিটি নেই তাই। মুসলিমরাও রাজ্য ছেড়ে অন্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে কাজ করতে যাচ্ছে। এই হচ্ছে বাংলার প্রকৃত অবস্থা। যাই হোক, সেসব নিয়ে পরে একদিন ভিডিও হবে, ভিডিওগুলো রয়েছে আমার কাছে। এবং রেলেও আমি আসার সময় দেখলাম, চাক্ষুষ করলাম, অনেক দুর্নীতি হচ্ছে, এবং সেই দুর্নীতির কথা হয়তো রেল প্রশাসন জানেও না। আমি সেগুলোকে এক্সপোজ করব, আমি জানাবো, আপনাদেরকে দেখাবো কিভাবে সমাজের বিভিন্ন ব্যবস্থায়, এক্ষেত্রে কোনো বায়াসনেস না, একদম যা হয়েছে তাই আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আগামীকাল আবার দেখা হচ্ছে।